পৃষ্ঠা 31। 40। আগ্রহ সৃষ্টিকারী উপাদান সমূহ সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও। আগ্রহ সৃষ্টিকারী উপাদান। আগ্রহ সৃষ্টিকারী উপাদানকে দুটি ভাগে ভাগ করা যায়, এক ব্যক্তিগত উপাদান ও দুই পরিবেশগত উপাদান। আগ্রহ সৃষ্টিকারী উপাদানগুলির সংক্ষিপ্ত বর্ণনা উল্লেখ করা হলো। নিচে আগ্রহ ও অনুরাগ সৃষ্টিকারী উপাদানসমূহের একটি চিত্র দেওয়া আছে। 1. আগ্রহ সৃষ্টিকারী ব্যক্তিগত উপাদান। আগ্রহ সৃষ্টিকারী ব্যক্তিগত উপাদানের মধ্যে উল্লেখযোগ্য হল শারীরিক স্বাস্থ্য ও শারীরিক বিকাশ, মানসিক স্বাস্থ্য ও মানসিক বিকাশ, ব্যক্তির বয়স ও লিঙ্গ, প্রবৃত্তিমূলক আচরণের প্রকৃতি, ক্ষমতা, আদর্শ, প্রেষণা, ইচ্ছা, চাহিদা, অনুভূতি, জটিলতা ইত্যাদি। এই সব উপাদানগুলি সম্পর্কে নিচে সংক্ষিপ্ত আলোচনা করা হলো। রোমান 1। শারীরিক স্বাস্থ্য ও শারীরিক বিকাশ। ব্যক্তির শারীরিক স্বাস্থ্য এবং শারীরিক বিকাশ অনুরাগ বা আগ্রহ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রোমান 2। মানসিক স্বাস্থ্য ও মানসিক বিকাশ। ব্যক্তির মানসিক স্বাস্থ্য ও মানসিক বিকাশ আগ্রহ সৃষ্টিতে বিশেষ ভূমিকা নেয়। যে ব্যক্তির মানসিক স্বাস্থ্য উন্নত, সেই ব্যক্তির বিভিন্ন বিষয়ের প্রতি আগ্রহ লক্ষ্য করা যায়। মানসিক দিক থেকে যারা পিছিয়ে পড়ে তারা বহু বিষয়ে আগ্রহ দেখায় না। পৃষ্ঠা 32। রোমান 3। বয়স। অনুরাগ বা আগ্রহ সৃষ্টির ক্ষেত্রে ব্যক্তির বয়স একটি গুরুত্বপূর্ণ উপাদান। অল্প বয়সে ছেলেমেয়েদের মধ্যে খেলাধুলায় যতটা আগ্রহ থাকে, বয়স বাড়ার সাথে সাথে ততটা আর থাকে না। পরিবর্তে অন্য বিষয়ে নতুন আগ্রহ বা অনুরাগ সৃষ্টি হতে দেখা যায়। রোমান 4। লিঙ্গ। লিঙ্গভেদে ব্যক্তির মধ্যে আগ্রহের বিভিন্নতা দেখা যায়। একই বয়সের ছেলেরা যে ধরনের বিষয়ের প্রতি আগ্রহী হয়, মেয়েদের আগ্রহের বিষয়গুলি বেশিরভাগ ক্ষেত্রেই তার থেকে আলাদা হয়। রোমান 5। চাহিদা। ব্যক্তির চাহিদা আগ্রহ সৃষ্টির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদাহরণস্বরূপ বলা যায়, যে ব্যক্তি বিভিন্ন ধরনের খাদ্য পছন্দ করেন, তিনি বাজার করতে গিয়েও নানা ধরনের খাওয়ার জিনিস কেনেন। নাম্বার 6। অন্যান্য উপাদান। ব্যক্তি, ক্ষমতা, আদর্শ, প্রেষণা, ইচ্ছা, প্রক্ষোভ, অনুভূতি প্রভৃতি ও আদর্শ সৃষ্টিতে বিশেষ ভূমিকা পালন করে। 2. আগ্রহ সৃষ্টিকারী পরিবেশগত উপাদান। আগ্রহ সৃষ্টিকারী পরিবেশগত উপাদানগুলির মধ্যে উল্লেখযোগ্য হল আর্থ-সামাজিক অবস্থা, সাংস্কৃতিক পরিকাঠামো, প্রশিক্ষণ, সামাজিক মর্যাদা, অধিক সুযোগ সুবিধা ইত্যাদি। নিচে এগুলির বর্ণনা দেওয়া হলো। রোমান 1। পরিবারের আর্থ-সামাজিক অবস্থা। পরিবারের আর্থ-সামাজিক অবস্থা আগ্রহ সৃষ্টির ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। তাই দেখা যায় ধনী পরিবারের ছেলেমেয়েরা গল্ফ, লন টেনিস প্রভৃতি ব্যয়বহুল খেলায় আগ্রহী। অন্যদিকে সাধারণ পরিবারের ছেলেমেয়েদের ফুটবল, ভলিবল, ক্রিকেট প্রভৃতি কম বয়সাপেক্ষ খেলার প্রতি আগ্রহ দেখা যায়। রোমান 2। সাংস্কৃতিক পরিকাঠামো। যেসব বাড়িতে উন্নত মানের সংস্কৃতি চর্চার পরিকাঠামো রয়েছে, সেই সব বাড়ির ছেলেমেয়েরা সাহিত্য চর্চা, গান বাজনা, বিশেষত উচ্চাঙ্গ সঙ্গীত প্রভৃতিতে বিশেষভাবে আগ্রহী হয়। রোমান 3। প্রশিক্ষণ। আগ্রহ সৃষ্টিতে প্রশিক্ষণের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে ছেলেমেয়েদের মধ্যে ধীরে ধীরে বিভিন্ন বিষয়ের প্রতি আগ্রহ সৃষ্টি করা যায়। রোমান 4। সামাজিক মর্যাদা।
যেসব কাজে সামাজিক মর্যাদা অনেক বেশি সেই সব কাজে শিক্ষার্থীদের আগ্রহ বেশি থাকে, যেমন চিকিৎসাবিদ্যা, ইঞ্জিনিয়ারিং, অধ্যাপনা, ব্যবস্থাপনা ইত্যাদি। রোমান 5 আর্থিক সুযোগ সুবিধা। ব্যক্তিকে যদি কোনো বিষয়ে অধিক সুযোগ সুবিধা দেওয়া হয় তাহলে সে ধীরে ধীরে ওই বিষয়ের প্রতি আগ্রহী হয়ে পড়ে। মন্তব্য: পরিবেশগত বা আর্থসামাজিক উপাদানগুলি শিশুকে বিশেষ বিশেষ বিষয়ে আগ্রহী করে তোলে। এই আগ্রহ পরবর্তীকালে তাকে জীবনে প্রতিষ্ঠিত হতে সাহায্য করে। 41 শিখনে আগ্রহের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। বাঞ্ছিত আগ্রহ সৃষ্টিতে শিক্ষার ভূমিকা লেখো। শিক্ষার ক্ষেত্রে শিশুর আগ্রহের প্রয়োজনীয়তা লেখো। শিখনে আগ্রহের ভূমিকা। শিক্ষায় আগ্রহের গুরুত্ব অপরিসীম। প্রেরণা সৃষ্টিতে আগ্রহের ইতিবাচক ভূমিকা সম্পর্কে সব মনোবিজ্ঞানী একমত। তাই শিক্ষা কর্মসূচির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল আগ্রহের বিকাশ এবং বাঞ্ছিত আগ্রহ সৃষ্টিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ। আগ্রহ বিকাশে বিভিন্ন শিক্ষামূলক কর্মসূচি হল: 1 শিক্ষার লক্ষ্য হল শিশুর শারীরিক, বৌদ্ধিক, সামাজিক ও প্রাক্ষবিক বিকাশসহ আগ্রহ বিকাশে উপযুক্ত কর্মসূচি পরিকল্পনা করা। 2 স্বতঃস্ফূর্ততা আগ্রহ বিকাশে বিশেষ সহায়ক, তাই শিশুকে যতটা সম্ভব স্বাধীনতা দিয়ে তার স্বতঃস্ফূর্ততাকে উৎসাহ দিতে হবে। 3 শিশু যাতে পছন্দমতো বিষয় নির্বাচন করতে পারে সে ব্যাপারে তাকে স্বাধীনতা দিতে হবে। একইভাবে সে যাতে তার পছন্দমতো সহ পাঠ্যক্রমিক কার্যাবলীতে অংশগ্রহণ করতে পারে তার ব্যবস্থাও করতে হবে। 4 শিশুর আগ্রহের দিকটি লক্ষ্য করে বিভিন্ন পাঠ্যক্রমিক ও সহপাঠক্রমিক কর্মসূচির মধ্য দিয়ে আগ্রহ বিকাশের অনুকূল পরিবেশ গঠন করা প্রয়োজন। 5 শিশুর আগ্রহের পরিধিকে বিস্তৃত করার জন্য তাকে বিভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি দাঁড় করানো প্রয়োজন। বাঞ্ছিত আগ্রহ সৃষ্টিতে শিক্ষার ভূমিকা। শিক্ষার অন্যতম লক্ষ্য হল শিক্ষার্থীকে অভিযোজনে সাহায্য করা। সার্থক অভিযোজনের জন্য বিভিন্ন দিকে অগ্রসর প্রয়োজন হয়। তাই শিক্ষার্থীর মধ্যে বাঞ্ছিত আগ্রহ সৃষ্টির ব্যবস্থা করাই হল শিক্ষার অন্যতম লক্ষ্য। এর জন্য প্রয়োজনীয় বিষয়গুলি হল: 1 স্বাস্থ্যের বিকাশ। শিক্ষার্থীর দৈহিক ও মানসিক স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিতে হবে। দৈহিক স্বাস্থ্যের জন্য নিয়মিত খেলাধুলা, ব্যায়াম, যোগাসন প্রভৃতি ব্যবস্থা করতে হবে। মানসিক স্বাস্থ্যের জন্য একদিকে যেমন বৌদ্ধিক অনুশীলনের ব্যবস্থা থাকবে, অন্যদিকে তেমনি বিভিন্ন বয়সের বিভিন্ন রকমের বিনোদনমূলক উপকরণের যথাযথ ব্যবস্থা রাখা প্রয়োজন। 2 সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর প্রচলন। বিদ্যালয়ের বিভিন্ন ধরনের সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর মধ্য দিয়ে বিভিন্ন বিষয়ে আগ্রহ সৃষ্টি করার উদ্যোগ নিতে হবে। বিদ্যালয়ে স্বায়ত্তশাসনের ব্যবস্থা, বিভিন্ন সহযোগিতামূলক কাজ, শিক্ষামূলক ভ্রমণ, পুরস্কার বিতরণী অনুষ্ঠান ইত্যাদি কর্মসূচিতে অংশগ্রহণের মধ্য দিয়ে প্রশাসনিক কাজে আগ্রহ সৃষ্টি করা যেতে পারে। বিদ্যালয়ের বাৎসরিক পত্রিকা, দেওয়াল পত্রিকায় সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে সাহিত্যে আগ্রহ সৃষ্টি করা সম্ভব। পৃষ্ঠা 33। 3 বই পড়ায় উৎসাহ দান। পঠনের প্রতি শিক্ষার্থীর আগ্রহ সৃষ্টির উদ্দেশ্য শিক্ষক ও অভিভাবকরা বিভিন্ন বিষয়ের উপর লেখা বই পড়তে উৎসাহ দেবেন। শিক্ষার ক্ষেত্রে শিশুর আগ্রহের প্রয়োজনীয়তা। শিক্ষার ক্ষেত্রে শিশুর অনুরাগ বা আগ্রহ বিশেষভাবে প্রয়োজনীয়। শ্রেণী শৃঙ্খল যদি শিশুর মধ্যে ভবিষ্যৎ জীবনের উপযোগী বিষয় সম্বন্ধে আগ্রহ ও অনুরাগ সঞ্চার করতে সক্ষম হয় তাহলে শিক্ষার্থীর পক্ষে তা মঙ্গলজনক হয়।
শিক্ষায় শিশুর আগ্রহের প্রয়োজনীয়তার কয়েকটি দিক হল: 1. শিক্ষণীয় বিষয়ে যদি শিশু আগ্রহ বোধ করে সেক্ষেত্রে মনোযোগ স্বাভাবিকভাবেই দেখা দেয়, ফলে শিখন কার্যকরী হয়। 2. আগ্রহ প্রেরণা সৃষ্টিতে সাহায্য করে, আর এই প্রেরণা শিখনের অন্যতম প্রধান শর্ত। 3. আগ্রহ শিশুকে সক্রিয় করে তোলে। সক্রিয়তা শিখনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 4. শিশুর আগ্রহ বা অনুরাগ অনেক সময় শিশুকে নতুন কিছু সৃষ্টিতে অনুপ্রাণিত করে। সৃজনশীল ব্যক্তির অন্যতম বৈশিষ্ট্য হল নতুন সৃষ্টির প্রতি আগ্রহ। 5. শিশুর অনুরাগ বা আগ্রহের ঠিকমতো অনুশীলনই তাকে ভবিষ্যৎ জীবনে সফল হতে সাহায্য করে। বর্তমান শিক্ষাবিদরা শিশুর আগ্রহ বা অনুরাগকে বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য পাঠ্য বিষয় হিসেবে যেমন বিভিন্ন ঐচ্ছিক বিষয়কে স্বীকৃতি দিয়েছেন, তেমনি বিভিন্ন রকমের সহ পাঠ্যক্রমিক কর্মসূচির সুযোগ তৈরি করেছেন। 42. শিক্ষার্থীকে পাঠের প্রতি আগ্রহী করে তোলার শর্ত কী? আগ্রহের শিক্ষাগত তাৎপর্য লেখো, অথবা শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। শিক্ষার্থীকে পাঠের প্রতি আগ্রহী করে তোলার শর্ত। আমরা জানি মনোযোগ শিখনের অন্যতম প্রধান শর্ত, আর আগ্রহ মনোযোগকে নিশ্চিত করে। তাই শিক্ষণীয় বিষয়বস্তুর প্রতি শিক্ষার্থীর যাতে আগ্রহ সৃষ্টি হয়, শিক্ষককে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এর জন্য শিক্ষক নিচে উল্লিখিত কৌশলগুলি ব্যবহার করতে পারেন। 1. পাঠের উদ্দেশ্য সম্পর্কে শিক্ষার্থীকে জানিয়ে দিতে হবে। এর ব্যবহারিক প্রয়োজনীয়তা সম্পর্কে তাকে ওয়াকিবহাল করাতে হবে। 2. শিক্ষার্থীর বয়স, মানসিক বিকাশ, স্বাভাবিক অনুরাগ এবং সামর্থ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে বিষয়বস্তু নির্বাচন করতে হবে। অনেক ক্ষেত্রে বিষয়বস্তু শিক্ষার্থীর স্বাভাবিক অনুরাগ অনুযায়ী নির্বাচন করা হয় না। সেক্ষেত্রে বিষয়বস্তুর ব্যবহারিক প্রয়োজনীয়তার ব্যাখ্যার উপর গুরুত্ব দিতে হবে। 3. শিক্ষণীয় বিষয়বস্তু যেমন খুব কঠিন না হয়, সহজ বা কঠিন না হয়। বিষয়বস্তু খুব সহজ হলে যেমন শিক্ষার্থী আগ্রহী হয় না, তেমনি খুব কঠিন হলেও বিষয়ের প্রতি তার আগ্রহ থাকে না। শিক্ষণীয় বিষয়ের মান যেন শিক্ষার্থীর সামর্থ্য অনুযায়ী হয়। 4. প্রেরণা আগ্রহের অন্যতম উপাদান। শিক্ষণীয় বিষয়ের প্রতি শিক্ষার্থীর প্রেরণা সৃষ্টি করতে হবে। এর জন্য প্রয়োজন উদাহরণের মাধ্যমে বিষয়টির ব্যবহারিক তাৎপর্য সম্পর্কে শিক্ষার্থীকে সচেতন করা। 5. শিক্ষককে লক্ষ্য রাখতে হবে। শিক্ষণীয় বিষয়টি যেন শিক্ষার্থীর কাছে বিরক্তিকর না হয়। এক্ষেত্রে শিক্ষক কৌতুকের সাহায্যে বিষয়ান্তরে চলে গিয়ে বিভিন্ন রকম শিক্ষা উপকরণের মাধ্যমে শ্রেণীকক্ষকে গতিশীল ও বৈচিত্র্যপূর্ণ করে তোলার চেষ্টা করবেন। 6. শিশুর পূর্বজ্ঞানের সঙ্গে সঙ্গতি রেখে বিষয়বস্তু উপস্থাপন করতে হবে, ফলে শিশুরা সহজেই পাঠে আগ্রহী হয়ে উঠবে। মন্তব্য: আধুনিক শিশুকেন্দ্রিক শিক্ষায় শিশুর ব্যক্তিগত আগ্রহকে শিক্ষার অন্যতম পূর্ব শর্ত হিসেবে গ্রহণ করা হয়েছে। তাই মনোবিজ্ঞান সম্মত উপায়ে শিশুকে পাঠে আগ্রহী করা প্রয়োজন। আগ্রহের শিক্ষাগত তাৎপর্য / শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব। শিক্ষাক্ষেত্রে বিশেষত শিখনে আগ্রহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিচে আগ্রহের শিক্ষাগত তাৎপর্য আলোচনা করা হলো। 1. অনেক শিক্ষা মনোবিদ বলেন, আগ্রহতেই শিক্ষার শুরু ও শেষ। বিষয়বস্তুর প্রতি আগ্রহ সৃষ্টি করা গেলে শিখনের একটি বড় অংশ সম্পন্ন হয়েছে বলে মনে করা হয়। 2. আগ্রহ কাজে সক্রিয়তা ও উদ্দীপনা সৃষ্টি করে, আর সক্রিয়তা শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনেক সময় শিক্ষার্থীদের জটিল বিষয় অধ্যয়ন করতে হয়, সেক্ষেত্রে শিক্ষার্থীর উদ্দীপনা ও সক্রিয়তা একান্ত প্রয়োজন, যা আগ্রহের মাধ্যমে সৃষ্টি হয়। 3. শিখনে ব্র্যাকেটে যা শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়। মনোযোগ একটি আবশ্যিক শর্ত, আর এই মনোযোগ আকর্ষণের অন্যতম ব্যক্তিনির্ভর শর্ত হল আগ্রহ। 4. শিক্ষার্থীর সার্বিক বিকাশ শিক্ষার অন্যতম লক্ষ্য। এই লক্ষ্য পূরণের জন্য বিদ্যালয়ে পাঠ্যক্রমের সাথে সহপাঠক্রমিক কার্যাবলীও অন্তর্ভুক্ত করা হয়। বিভিন্ন সহপাঠক্রমিক কাজে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীকে বিভিন্নভাবে আগ্রহী হতে হবে। 5. ব্যক্তিজীবনে আগ্রহের বিকাশ ঘটে। বয়স অনুযায়ী আগ্রহের পরিবর্তন হয়। এই পরিবর্তন বা বিকাশের ক্ষেত্রে একাধিক যেমন শিক্ষার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তেমনি পাঠ্য বিষয় ও সহপাঠ্যক্রমিক কার্যাবলী শিশুর আগ্রহের পরিবর্তন অনুযায়ী নির্দিষ্ট করা প্রয়োজন। 5. শিক্ষার প্রতি আগ্রহ শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে সাহায্য করে। শিক্ষার প্রতি আগ্রহ শিক্ষার্থীকে পরিণত বয়সে শিক্ষাবিদ হতে সাহায্য করে, আর এই শিশুটির শিক্ষা ব্যবস্থার উন্নতিকরণে ইতিবাচক ভূমিকা পালন করেন। পৃষ্ঠা 34। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন টাইপ 1 মার্কস 2। 1. শিখন কাকে বলে? অনুশীলনের ফলে আচরণের সৃষ্টি বা পরিবর্তনকে শিখন বলে। 2. শিখনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। শিখনের দুটি বৈশিষ্ট্য। রোমান 1 শিখন আচরণে পরিবর্তন ঘটায়। 2 রোমান 2 শিখন অনুশীলন সাপেক্ষ। 3. গেটস ও অন্যদের মতে শিখন কি? গেটস ও অন্যদের মতে শিখন হলো অতীতের অভিজ্ঞতা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে আচরণ ধারা পরিবর্তনের প্রক্রিয়া। 4. গার্ডেনার মার্ফি শিখনের সংজ্ঞায় কি বলেছেন? গার্ডেনার মার্ফির মত অনুযায়ী পরিবেশের প্রয়োজন মেটানোর তাগিদে আমাদের মধ্যে যেসব আচরণগত পরিবর্তন ঘটে তাই হলো শিখন। 5. H.P. স্মিথ শিখন সম্পর্কে কি বলেছেন? H.P. স্মিথের মত অনুযায়ী শিখন হলো অভিজ্ঞতার ফলশ্রুতি হিসেবে নতুন আচরণ আয়ত্ত করার অথবা পুরনো আচরণকে শক্তিশালী বা দুর্বল করে তোলার প্রক্রিয়া। 6. কিংসলে ও গ্যারির মতে শিখন কি? কিংসলে ও গ্যারির মত অনুযায়ী শিখন হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে আচরণ সৃষ্টি হয় বা চর্চা বা প্রশিক্ষণের দ্বারা পরিবর্তিত হয়। 7. ক্রো এবং ক্রোর মতে শিখন কি? ক্রো এবং ক্রোর মত অনুযায়ী শিখন হলো অভ্যাস, মনোভাব গঠন ও জ্ঞান অর্জনের প্রক্রিয়া। 8. ম্যাকগিয়ক ও ইরোডেন শিখনের যে সংজ্ঞাটি দিয়েছেন তা উল্লেখ করো। ম্যাকগিয়ক ও ইরোডেনের মত অনুযায়ী শিখন হল অভিজ্ঞতা, অনুশীলন এবং কর্ম প্রক্রিয়ার শর্তাবলী মধ্য দিয়ে আচরণগত পরিবর্তনের প্রক্রিয়া। 8. ট্রেডার্স শিখনের যে সংজ্ঞা দিয়েছেন তা লেখো। ট্রেডার্সের মত অনুযায়ী শিখন হলো আচরণ পরিবর্তনে সহায়ক একটি প্রক্রিয়া। 10. শিখন হলো স্থায়ী পরিবর্তন। এরূপ বলার কারণ কি? শিখনের ফলে আচরণে যে পরিবর্তন ঘটে সেই পরিবর্তন স্থায়ী। অন্যান্য কারণের ব্র্যাকেটে যেমন ক্লান্তি, ড্রাগ সেবন ইত্যাদি ফলে আচরণ পরিবর্তনের সঙ্গে শিখনের মাধ্যমে আচরণের পরিবর্তনের এখানেই তফাৎ। 11. উডসওয়ার্থ শিখনের সংজ্ঞায় কি বলেছেন? শিখনের সংজ্ঞায় উডসওয়ার্থ বলেছেন যে শিখন হলো সেই সব ক্রিয়া যা নানান ধরনের
আচরণ ও অভিজ্ঞতা সঞ্চয়ের মধ্য দিয়ে ব্যক্তির উৎকর্ষ বৃদ্ধিতে সহায়তা করে। 12 শিখন হলো আচরণের পরিবর্তন। উক্তিটির ব্যাখ্যা করো। শিখনের মাধ্যমে আচরণের পরিবর্তন ঘটে। প্রয়োজন মতো অতীত আচরণের পরিবর্তন করে নতুন আচরণ আয়ত্ত করা বা অতীতের আচরণের উন্নতি ঘটানো শিখনের ফলেই সম্ভব হয়। তাই অনেকে শিখনের সংজ্ঞা দিতে গিয়ে আলোচ্য উক্তিটি করেন। 13 শিখনকে ব্যক্তি নির্ভর ও সমাজ নির্ভর প্রক্রিয়া বলে কেন? শিখনে ব্যক্তির প্রচেষ্টার প্রয়োজন হয়, তাই এটি ব্যক্তি নির্ভর। অন্যদিকে বাকি সমাজবদ্ধ দ্বীপ তার প্রচেষ্টার ও সমাজের মধ্যেই ঘটে এবং সমাজ দ্বারা প্রভাবিত হয়। এটি শিখন সমাজ শিক্ষিকাও বটে। 14 শিখন হলো বিকাশ। এরূপ বলার কারণ কি? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের জীবনে শিখন প্রক্রিয়া চলতে থাকে, যার ফলে মানুষের বিভিন্ন দিকের বিকাশ সম্ভব হয়। তাই বলা হয় শিখন হলো বিকাশ। শিখন সম্পর্কে মূল ধারণাগুলির যে কোনো দুটি লেখো। শিখন সম্পর্কে মূল ধারণাগুলি হলো: শিখন হলো আচরণের পরিবর্তন এবং শিখন হলো আচরণের জন্য অনুশীলন। 16 সংরক্ষণ বা ধারণ কি? সংরক্ষণ বা ধারণ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে বিভিন্ন অভিজ্ঞতা দীর্ঘমেয়াদী স্মৃতিতে পরিবর্তিত হয়। 17 বৃদ্ধি কি? জীবদেহের আকৃতি ও আয়তনের যে স্থায়ী পরিবর্তন হয় তাকে বৃদ্ধি বলে। এদের বৃদ্ধি হলো এক প্রকার পরিমাণগত পরিবর্তন। বিকাশ কি? বিকাশ হলো সামগ্রিক গুণগত পরিবর্তনের ক্রম উন্নয়নশীল প্রক্রিয়া। শিখনের পর্যায়গুলি কি অথবা শিখনের বিভিন্ন স্তরগুলি কি? শিখনের বিভিন্ন প্রকার শর্তাবলী হলো জ্ঞানার্জন, সংরক্ষণ বা ধারণ, পুনরুদ্রেক বা মনে করা এবং 4 প্রত্যাভিজ্ঞা বা চেনা। পৃষ্ঠা 35। 20 মনে করা এবং চেনার মধ্যে পার্থক্য লেখো। মনে করা ও চেনার পার্থক্য। এখানে একটি টেবিল দেওয়া আছে, দুটি কলাম আছে। প্রথম কলাম মনে করা, দ্বিতীয় কলাম চেনা। 1 এটি অপেক্ষাকৃত জটিল মানসিক প্রক্রিয়া। এটি অপেক্ষাকৃত সহজ মানসিক প্রক্রিয়া। 2 এখানে কোনো বস্তু দেওয়া থাকে না, স্মরণ করতে হয়। এখানে বস্তুটি দেওয়া থাকে, তাকে চিনতে হয়। 21 শিখনের কার্যকরী বিষয়গুলির যে কোনো দুটি লেখো। শিখনের কার্যকরী বিষয়গুলি হলো উপযুক্ত পরিবেশ আর উপযুক্ত পদ্ধতি। শিখনের কয়েকটি শ্রেণীবিভাগের উল্লেখ করো। শিখনকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়, যেমন সংবেদনমূলক শিখন, প্রত্যক্ষণমূলক শিখন, ধারণা শিখন, সমস্যা সমাধানমূলক শিখন, জ্ঞানমূলক শিখন, দক্ষতামূলক শিখন ইত্যাদি। 23 সংকেত শিখন। সংকেত শিখন হলো উদ্দীপকের ব্র্যাকেটে এস পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট প্রতিক্রিয়া ব্র্যাকেটে আর। এই প্রকার শিখন প্রকৃতপক্ষে প্রাচীন অনুবর্তন। 24 উদ্দীপক কাকে বলে? জীবদেহে বাহ্য কিংবা আভ্যন্তরীণ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। এইরূপ ভৌত বা রাসায়নিক পরিবর্তন বা কারণকে উদ্দীপক বলে। 25 উত্তেজিতা কি?
বাহ্য বা আভ্যন্তরীণ উদ্দীপকের প্রভাবে দেহের কোনো অঙ্গ, তন্ত্র বা সমগ্র দেহের প্রতিক্রিয়াকে উত্তেজিতা বলে। 26 প্রতিক্রিয়া কি? উদ্দীপকের দ্বারা সৃষ্ট উদ্দীপনা জীবের দেহে উত্তেজিতা সৃষ্টির দ্বারা যে বহিঃপ্রকাশ ঘটায় তাকে প্রতিক্রিয়া বলে। 27 সমন্বয় কাকে বলে? জীব দেহের বিভিন্ন অঙ্গ বা তন্ত্রের পারস্পরিক কার্যাবলী নিয়ন্ত্রণ এবং দেহে বাহ্য ও আভ্যন্তরীণ পরিবেশের সামঞ্জস্য বিধানকে সমন্বয় বলে। 28 উদ্দীপক প্রতিক্রিয়া শিখন আর কি নামে পরিচিত? উদ্দীপক প্রতিক্রিয়া শিখন আর যে নামে পরিচিত তা হল সক্রিয় বা অপারেন্ট অনুবর্তন। 29 সক্রিয় বা অপারেন্ট অনুবর্তনে আচরণ কিরূপ হয়? সক্রিয় বা অপারেন্ট অনুবর্তনে আচরণ ঐচ্ছিক বা কেন্দ্রীয় ইচ্ছাধীন নয়। এই প্রকার অনুবর্তনে আচরণ সম্পূর্ণরূপে প্রাণী নিয়ন্ত্রণাধীন হয়। 30 উদ্দীপক প্রতিক্রিয়া শিখন তথা সক্রিয় অনুবর্তনে কিসের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়? উদ্দীপক প্রতিক্রিয়া শিখন তথা সক্রিয় অনুবর্তনে প্রেষণা ও পুরস্কারের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়। 31 সক্রিয় অনুবর্তনে অর্জিত আচরণের স্থায়িত্ব কিসের উপর নির্ভর করে? সক্রিয় অনুবর্তনে অর্জিত আচরণের স্থায়িত্ব নির্ভর করে শক্তিশালী উদ্দীপকের উপর। 32 কোন আচরণবাদী মনোবিদ সর্বপ্রথম সংকেত শিখন বা সাংকেতিক শিখন বর্ণনা করেন? আইভান পাভলভ সর্বপ্রথম সংকেত শিখন বা সাংকেতিক শিখন বর্ণনা করেন। পরবর্তীকালে জ্ঞানে সেটিকে তাঁর শিখনের প্রকারভেদে অন্তর্ভুক্ত করেন। 33 বর্ণ, শব্দ, নামতা ইত্যাদি শিখনের ক্ষেত্রে কোন প্রকার শিখনের প্রভাব লক্ষ্য করা যায়? বর্ণ, শব্দ, নামতা ইত্যাদি শিখনের ক্ষেত্রে সংকেত শিখনের প্রভাব লক্ষ্য করা যায়। 34 অনুবর্তিত আচরণ আজও বজায় রাখার জন্য কখন এবং কিভাবে শক্তিশালী উদ্দীপক ব্যবহার করতে হবে তা স্কিনার উল্লেখ করেছেন। একে কি বলে? অনুবর্তিত আচরণ বজায় রাখার জন্য কখন এবং কিভাবে শক্তিশালী উদ্দীপক ব্যবহার করতে হবে তা বিজ্ঞানী স্কিনার উল্লেখ করেছেন। তার মতে একে শিডিউল বলে। 35 শৃঙ্খলিতকরণ শিখন কি? শৃঙ্খলিতকরণ শিখনের অর্থ হল পূর্বে শেখানো হয়েছে এমন কতগুলি উদ্দীপক প্রতিক্রিয়া বন্ধনকে একটি সংযোজিত পর্যায়ক্রমের সঙ্গে যুক্ত করা। 36 শৃঙ্খলিতকরণ শিখনের দুটি উদাহরণ দাও। শৃঙ্খলিতকরণ শিখনের উদাহরণ হল সাইকেল চালানো, পিয়ানো বাজানো। 37 কোন প্রকার দক্ষতা অর্জনের ক্ষেত্রে বাচনিক সংযোগ সাধনের গুরুত্ব লক্ষ্য করা যায়? ভাষাগত দক্ষতা অর্জনের ক্ষেত্রে বাচনিক সংযোগ সাধনের গুরুত্ব লক্ষ্য করা যায়। 38 কোন প্রকার শিখনের দ্বারা অতি জটিল চিন্তনমূলক কর্ম সমন্বয় দক্ষতা অর্জন করা যায়? শৃঙ্খলিতকরণ শিখনের দ্বারা অতি জটিল চিন্তনমূলক কর্ম সমন্বয় দক্ষতা অর্জন করা যায়। 39 বিনিশ্চয় শিখন বা পৃথককরণ শিখন কি? যে বিশেষ প্রকার শিখনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সেই সকল সামর্থ্য বা দক্ষতা গড়ে তোলা হয় যার দ্বারা তারা একই ধরনের একগুচ্ছ উদ্দীপকের ক্ষেত্রে যথোপযুক্ত অথচ ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া জানাতে পারে তাকে বিনিশ্চয় শিখন বা পৃথককরণ শিখন বলে। পৃষ্ঠা 40
ধারণা শিখন কাকে বলে? ধারণা শিখন হলো এমন এক প্রকার শিখন প্রক্রিয়া যেখানে কোনো বস্তু বা বিষয়ের আলোচনার ক্ষেত্রে সেগুলি সাধারণ বৈশিষ্ট্যের প্রতি দৃষ্টি নিক্ষেপ করা হয়। 41 নিয়ম নির্ণায়ক শিখন কি? নিয়ম নির্ণায়ক শিখন হলো দুই বা তার অধিক ধারণার ভিত্তিতে আচরণের পরিবর্তন। 42 এক কথায় সমস্যা সমাধানমূলক শিখন কি? সমস্যা সমাধানমূলক শিখন হলো প্রয়োগযুক্ত আচরণ সম্পাদনের মাধ্যমে সমস্যার সমাধান করার সামর্থ্য অর্জন। 43 মানসিক সক্রিয়তার ভিত্তিতে একক ধারণা সৃষ্টি এবং একক আচরণমূলক প্রতিক্রিয়া নির্বাচন কোন প্রকার শিখনের মূল বৈশিষ্ট্য? মানসিক সক্রিয়তার ভিত্তিতে একক ধারণা সৃষ্টি এবং একক আচরণমূলক প্রতিক্রিয়া নির্বাচন ধারণা শিখনের মূল বৈশিষ্ট্য। 44 সংযোগমূলক শিখন কাকে বলে? শিক্ষার্থী কোনো পরিস্থিতিতে প্রতিযোগিতামূলক আচরণ সম্পাদনের ক্ষেত্রে তার সম্পাদিত পূর্ব আচরণের পুনরাবৃত্তি করে। এই ক্ষেত্রে সে আংশিকভাবে হলেও পূর্ব পরিস্থিতির সঙ্গে বর্তমান পরিস্থিতির সাদৃশ্য লক্ষ্য করে। এই অবস্থায় যে শিখন হয় তাকে সংযোগমূলক শিখন বলে। 45 শিক্ষা মনোবিদ রবার্ট এম জ্ঞানের মতে শিখন কি? শিক্ষা মনোবিদ জ্ঞানের মতে শিখন এমন এক প্রক্রিয়া যা মানুষের মস্তিষ্কের মধ্যে ঘটে ও তার আচরণ সম্পাদন ক্ষমতার মধ্যে পরিবর্তন আনতে পারে। 46 প্রজ্ঞামূলক শিখন কি? যে শিখন প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তির মধ্যে কোনো বিষয়ে অভিজ্ঞতা বা ধারণা জন্মায় তাই হলো প্রজ্ঞামূলক শিখন। 47 দক্ষতামূলক শিখনের মূল প্রক্রিয়া কি? দক্ষতামূলক শিখনের মূল প্রক্রিয়া হলো অনুশীলন। 48 অনুভূতিমূলক বা প্রাক্ষোভিক শিখন কাকে বলে? যে শিখনের মাধ্যমে ব্যক্তি প্রাক্ষোভিক প্রতিক্রিয়ার বিকাশ ও সমন্বয় ঘটে এবং আদর্শ মনোভাব মূল্যবোধ ইত্যাদি গড়ে ওঠে তাকে অনুভূতিমূলক বা প্রাক্ষোভিক শিখন বলে। 49 বিস্মৃতি কাকে বলে? অ্যামনেশিয়া কি? স্মৃতির অভাবকেই বিস্মৃতি বলে। তীব্র শোকের ফলে ব্যক্তির স্মৃতি সম্পূর্ণ লোপ পাওয়ার বিষয়টিকে অ্যামনেশিয়া বলে। 50 তাৎক্ষণিক স্মৃতি কি? তাৎক্ষণিক স্মৃতিতে সংরক্ষণ কত সময় স্থায়ী হয়? শিখনের পর স্বল্প সময়ের ব্যবধানে তা স্মরণ করাকে তাৎক্ষণিক স্মৃতি বলে। তাৎক্ষণিক স্মৃতিতে সংরক্ষণ স্থায়ী হয় 1 বা 2 সেকেন্ড।